প্রিয় দর্শক, দক্ষিণ স্পেন সফর গল্পে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। বহু হাজার বছরের ইতিহাস সম্বলিত দেশ স্পেন প্রায় ৮০০ বছর মুসলিম শাসনে ছিল। শিক্ষা, দীক্ষা, গবেষণা, আবিষ্কার, স্থাপত্যকর্ম আর রাজ্য বিস্তার, পৃথিবীতে ইসলামী শাসনের স্বর্ণযুগের সর্বশ্রেষ্ঠ কিছু গল্প রচিত হয়েছিল স্পেনের বিভিন্ন অঞ্চল থেকে। ধারাবাহিক এই সফরের ৩টি পর্বে আমি আপনাদের দেখাবো স্পেনের গ্রানাডা অঞ্চলের নানান সব আকর্ষণ। আজ চলুন আমরা মিলেমিশে স্পেনে চলে যাই। প্রিয় দর্শক, যাত্রা শুরু হচ্ছে স্পেনের গ্রানাডা বরাবর। চলছি ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে। আমার সঙ্গে যোগ দিয়েছে তানভীর। তানভীর থাকে হচ্ছে ইতালিতে। সে তানভীর আমার সঙ্গে প্যারিস এসে দেখা করলো। আমরা একসঙ্গে যাচ্ছি স্পেন বরাবর। জানিয়ে দিচ্ছি, ভুয়েলিং এয়ারে চড়ে প্রথমবারের মতন যাত্রা করছি প্যারিসের অর্লি বিমানবন্দর থেকে। সকাল 8:30টায় ছেড়ে 10:40-এ আমরা স্পেনের গ্রানাডাতে গিয়ে পৌঁছাচ্ছি। এটা খুবই বাজেট এয়ারলাইন্স, এয়ারবাস A320 ফ্লাইট দিয়েছে আমাদেরকে। তানভীর, এটা কি সস্তায় যাওয়ার জন্য ভালো? তাই ফ্লাইট টেক অফ করার আগে জানিয়ে দিচ্ছে, আমার টিকিটটা পড়েছে আপনার লাগেজ সহ 152 ইউরো, মানে বাংলাদেশি টাকে প্রায় 19,000 টাকার আশেপাশে পড়েছে। আর তানভীরেরটা কত জানি পড়েছে? 92 ইউরো, যেটা প্রায় কত 11,500 টাকার আশেপাশে। বাংলাদেশি টাকা হিসাব করলে আমরা যখন চলছি আর কি ফেব্রুয়ারি মাসের আশেপাশে। ওনারা মনে হচ্ছে এখনই বিমানটা ছেড়ে দিবেন। যাত্রা শুরু হচ্ছে ফ্রান্সের রাজধানীর 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের একটি থেকে। প্যারিসের অর্লি বিমানবন্দর থেকে চলছে গ্রানাডার ফেডেরিকো গার্সিয়া লরকা বিমানবন্দরের দিকে। যাত্রাপথের দূরত্ব 1375 কিলোমিটার। আমরা স্পেন সফরটা করছি এবছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়। ফ্লাইটের পথের দৃশ্যগুলো দেখাতে দেখাতে বলি, সেই যে ঢাকা থেকে ইস্তানবুল গেলাম, তারপর সুইডেন হয়ে কিছুদিন থাকলাম নরওয়েতে, নরওয়ে থেকে প্যারিসে কিছুদিন, তারপরই স্পেন। এর পরেরগুলোও বলে রাখি, পর্তুগাল, ইতালি, চেক রিপাবলিক, আবারও সুইডেন। তারপরই ঢাকা ফিরেই রমজান ধরতে চলে গেলাম মক্কা। সৌদির পর্বগুলো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তুর্কি পর্ব ছাড়া শেষ। স্পেন সিরিজ শেষে পাবেন নরওয়ে সিরিজ। আর বিভিন্ন দেশের ছোট ছোট পর্বগুলো দেখতে সবসময় চোখ রাখবেন আমার ফেসবুক পেজে। সাথে টিকটক আর ইনস্টাগ্রাম তো আছেই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা স্পেনের গ্রানাডায় পৌঁছে গেছি। দর্শক, স্পেন থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে স্পেনের গ্রানাডা GRX যে বিমানবন্দরটা আছে সেখানে এসে পৌঁছেছি, তবে নির্ধারিত সময়ের থেকে পাক্কা 50 মিনিট দেরিতে। দর্শক, আমাদের আজকের যে বিমানটা, সে বিমানটার কিছু সমস্যা হয়েছিল, যার জন্য সে টেক অফ করতে পারছিল না। সেই সকল ত্রুটি সামলে তারপরে সে আমাদেরকে একমাত্র টেক অফ করে এখানে নিয়ে এসছে। তো ওখানে একটা ডিলে হয়ে গেছে। এখান থেকে কোনো একটা বাসে উঠে সিটি সেন্টারে যেতে হবে। তারপরে সেখান থেকে আমাদের পরবর্তী অ্যাপার্টমেন্ট ভাড়া করে রাখা আছে। এই যে এই বাসটাতে লাগেজ ভরলাম, এটা আলসার বাস। দেখেন, এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের দিকে যাচ্ছে। বাসের ভেতরে ঢুকে টিকিট নিতে হবে। কি অবস্থা তোমার? হ্যাঁ, কি ভালো লাগতেছে? হ্যাঁ ভালো, আবহাওয়া ভালো, তাই না? আমরা ফ্রান্সে খুব একটা বিদঘুটে আবহাওয়ার মধ্যে ছিলাম, আর এখানে এসে খুব চমৎকার নীল আকাশ দেখে খুবই ভালো লাগছে। বাসে উঠছি, দেখি কার্ডে পেমেন্ট নেয় কিনা। এদিকে কোথাও বসে পড়ি। আমরা ঐতিহাসিক আন্দালুসিয়ায় আসছি। ভাবা যায়, বাসের টিকিট নিল মাত্র 3 ইউরো 10 পয়সা করে। আর বাস যাত্রাটা হয়তো 20 মিনিটের কিছুটা বেশি হবে। আমরা দুইজন 2টা সিট নিয়েছি আর কি, পাশাপাশি নেইনি। ছড়াই ছিটায় বসছি, বাস ফাঁকাই যাচ্ছে অনেকটা। দেখি ব্যাগ থেকে একটু চকলেট বের করি। নাও তানভীর, একটু চকলেট খাও। খাবা? হ্যাঁ, ওপর থেকে এটা নিয়ে নাও, তারপর আমিও খাই। ভালো হয়েছে, নাস্তা তো খাই নাই কিছু। ও না, নাস্তা খেলাম আমরা প্যারিস এয়ারপোর্টে, একটু হালকা পাতলা খেলাম। মিল্ক চকলেটটা ভালোই আছে। প্যারিস থেকে এই পুরো প্যাকেট মনে হয় 3-3.5 এরকম কিছু একটা পড়েছিল, ইউরো হিসেবে বলছি। বাস অবশ্য মনে হচ্ছে প্রায় 50 মিনিটের মতন লাগবে। 12:50-এ যদি রওনা দেয় তাহলে 8টা স্টপ পরে থেমে 1:44-এ পৌঁছাবে। তবে এখন 12:23 বাজছে, আশা করছি হয়তো 12:50 না 12:30টায় ছেড়ে দিতে পারে।
এপাশে আরেকটা বাস এসে ভিড়ল, তার মানে এই বাস ভিড়ার পরে আমাদের বাস ছাড়ছে। এই তো বাস ছাড়ছে, ছাড়তে ছাড়তে একদম 12:40 লাগালো। গ্রানাডার কেন্দ্র বরাবর যে চলছি, কেমন জানি মনের ভেতর একটা আলাদা উত্তেজনা জমা হচ্ছে। স্পেনের এই ভাগটা দেখার শখ জীবনে বহুদিনের ছিল। এ পথের পুরোটা সময় জুড়ে দৃশ্যগুলো মনোরম। গ্রানাডা প্রদেশে দুটি চমৎকার পর্বতমালা আছে, একটি সিয়েরা নেভাডা, অপরটি সিয়েরা ডে বাজা। আমরা সিয়েরা নেভাডার শ্বেতশুভ্র পাহাড়ের অপার সৌন্দর্য দূর থেকেই উপভোগ করছি। এই সিয়েরা নেভাডার কোল ঘেঁষে গড়ে উঠেছে গ্রানাডা প্রদেশের বিখ্যাত রাজধানী শহর গ্রানাডা। বাস আমাদেরকে নামাই দিল নির্ধারিত স্টপ থেকে আরও একটা স্টপ আগে। এখান থেকে যদি আমরা হেঁটে যেতে চাই তাহলে প্রায় 18 মিনিটের হাঁটা পথ হবে। রাস্তায় নাকি জ্যাম পড়েছে, বাস আর এর পরবর্তী অংশটা যাবে না। এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবার ডাকলাম, উবার আমাদেরকে নিয়ে যাবে পরবর্তী পথটুকু। 6.5 ইউরো পড়ছে। এটা আবার একটা বিড়ম্বনা হয়ে গেল। আসলে বাসে যেখানে গিয়ে থামার কথা ছিল, ক্যাথিড্রাল নামের একটা স্টেশন, সেখান থেকে আমাদের 4 মিনিটের হাঁটা পথ ছিল আমাদের পরবর্তী অ্যাপার্টমেন্ট বরাবর। সমস্যা নেই, স্পেনে তো আমরা থাকছি 4-4.5 দিনের মতো। বিড়ম্বনা কিন্তু সফরের একটা অংশ। আপনি যেখানেই যাবেন সবকিছু পরিকল্পনা মোতাবেক নাও হতে পারে, তাই সফরে প্রয়োজন ধৈর্য আর নমনীয়তা। আমরা গ্রানাডার অলিগলি ধরে যে চলছি, উবার থেকে বাইরের পরিবেশ দেখতে বেশ ভালো লাগছে। পেটে অনেকটা খিদাও পেয়েছে। চলে এসছি, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যেন মরক্কোর পথে পথে হাঁটছি, এরকম লাগছে। তানভীর, বিয়েটা নিয়েছ ছোটটা? হাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, ইউ টু। আমরা যেই জায়গাটাতে আমাদের অ্যাপার্টমেন্টটা নিয়েছি দর্শক, এই সেই জায়গা। এখানে অনেক মানুষজন গাড়ি ভিড়িয়ে রেখেছে। আসলে ওই ড্রপ অফ পয়েন্ট হিসাবে এটা কাজ করছে আর কি। এটা একটা সড়ক। এদিককার পরিবেশ পরিস্থিতি দেখেছেন? কেমন লাগছে তানভীর? তুমি বলছিলে যে মরক্কোতে আসছো। হ্যাঁ, লাগছে যে মরক্কো মারাকেশ আসছি। হ্যাঁ, এই দিকগুলা পুরা একটা বাজারি মহল লাগছে। এখানে খাবার দাবারও দেখেন, র্যাপ, ভেজিটেবল, প্লাটো, কম্বিনাডো। এখানে আসলে আমার হালাল নিয়ে চিন্তা করতে হবে কম, কারণ প্রচুর মুসলিম দোকানপাট এখানে। এ হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট, রেইস ক্যাথলিকোস। You call it Apartamentos Reis Catolicos, is it? Okay. That's correct. So I'm accessing the building from this door? No, No. the next one. The next one, okay. ওনারা আমাদেরকে একটা ম্যাপ পর্যন্ত দিয়েছেন। দর্শক, প্রচণ্ড খিদা পেয়েছে। আর আমাদের যে অ্যাপার্টমেন্টটা সেটা এখনও তৈরি হয়নি, অর্থাৎ ওখানে গুছগাছ কিছু বাকি আছে। আমাদের হাতে কিছু সময় আছে। দুপুর প্রায় 2:30 বেজে গেছে। মনে হচ্ছে 2:45-3টার ভিতরে ওটা ফিটফাট হয়ে যাবে। সেই সময়টা আমরা আশেপাশে যে আলবাইসি নেইবারহুড যেটা আছে, যেখানে এটাকে আরব ডিস্ট্রিক্ট বা মুসলিম কোয়ার্টার বলা যেতে পারে, তার আশেপাশে একটা রেস্তোরাঁতে বসছে, একটা প্যালেস্টিনিয়ান রেস্টুরেন্ট। দেখেন, ওনারা লিখেছে প্যালেস্টিনিয়ান, তারপরে মরক্কো, সিরিয়া, এরকম এইসব দিককার মেনুগুলো এখানে আছে। আর হালাল নিয়ে তো কোনো চিন্তা করতে হচ্ছে না, প্রচুর হালাল খাবার দাবার আছে। তো আমরা কী করেছি, খাবার নিয়েছি। দেখেন, সালাদ নিলাম, গ্রিক সালাদ, এগুলো 8 করে পড়ছে। তারপর আপনার শর্মা নিয়েছি, এক একটা 6 করে পড়ছে। আর আপনার এই যে ফালাফেল আছে, ফালাফেলটা ওরা কমপ্লিমেন্টারি দিয়েছে। তার পাশে আমরা ওই যে ড্রিঙ্কস টিঙ্ক সহ যে একটা সেট মেনু টাইপের, ওইটা হচ্ছে মনে হয় কত 8-9-এর মতন লাগছে আর কি। মানে সব মিলিয়ে এখানে আপনার 20-24 ইউরোর ভেতরে পানি, ড্রিঙ্কস, তারপরে সালাদ, এগুলো সব কিছু মিলেমিশে আমাদের হয়ে যাচ্ছে। একটু মুখে দিয়ে দেখি কি অবস্থা। সাধারণ শর্মা যা হয় ঠিক তাই, কোনো বিশেষ কোনো স্বাদ পাচ্ছি না। একটা কামড় দিই। শর্মার প্রথম অংশটা শুধু সালাদ দিয়ে ভর্তি। যখনই মাংসতে কামড় পড়লো,
মাংসের প্রক্রিয়াজাতকরণটা খুব ভালো হয়েছে। আর গ্রিক সালাড পুরো পৃথিবীর সব দিকে একই, ওই একটু আপনার ছোটো ছোটো পনিরের মতো কিছু টুকরো থাকে, শসা, টমেটো, লেটুস টেটুস এগুলো দিয়ে সাজানো হয়ে থাকে। খুব তৃপ্তি ভরে খাচ্ছি। তুমি সালাদ থেকেও নিও, সালাদ তো খাও নাকি? হ্যাঁ খাই। এখানে এগুলো ওদের লোকাল সংস্করণ, ওই যে আমরা যেগুলো চিনি না মেরিন্ডা বা ফ্যান্টা, ওদের এখানকার সংস্করণ। তোমার কি মনে হচ্ছে এখানে হচ্ছে ওই যে ইয়েগুলো নেই, তাই না? কোক কোক তারপরে স্প্রাইট ওসব দেখো নেই ফ্রিজে? না নাই। না। আচ্ছা, ওগুলোরই আঞ্চলিক সংস্করণগুলো এখানে রেখেছে। একটা অতিরিক্ত দুধ চা অর্ডার করলাম, এটা 3 করে পড়ছে। খুব চা খেতে মন চাচ্ছিল। আমরা চায়ের দেশের মানুষ তো, আমাদেরকে খুশি করা মুশকিল। দেখেন চাটা, এটার ভেতরে আবার ওরা এলাচি দিয়েছে। পাতলা চা, আমি একটু ঘন চা খাই বেশি। তানভীর তুমিও নাও, পুরা কাপ দিব? হাফ হবে। থ্যাংক ইউ ভাই। ওকে, চিয়ার্স। চিয়ার্স। কিসের স্বাদ পাচ্ছ বেশি? ভাইয়া এলাচের স্বাদ পাচ্ছি, কিন্তু দারচিনির গন্ধটা বেশি। হ্যাঁ, আসলে দারচিনি বেশি, এটাতে দারচিনির ঘ্রাণটাই বেশি। আমি মনে হয় একটু ভুল বলেছি, এলাচের ঘ্রাণ কিছু আছে। বাই বাই, এটা চলো চলো এখন হোটেলে চেক ইন করি। এখানে দেখছি জেরুজালেমের ছবি দেওয়া আছে, খুবই ভালো লাগছে। দর্শক, আমি যখন স্পেনে আসছি তার আগে দিয়ে আমি নরওয়েতে ছিলাম। নরওয়েতে বেশ ঠান্ডা ছিল, তার মধ্যে আবার একদম পুরা হিমশীতল পরিবেশ, সাদা ছিল সব কিছু। তো ওইটার পরে যে ফ্রান্সও এখানে যে আসছি, মানে আবহাওয়াটা এত ভালো লাগছে, খুব অসাধারণ। দিনের গ্রানাডায় ছোট করে হাঁটতে বেরিয়েছি। আমরা এইসব অঞ্চল বিস্তারিতভাবে সামনের দিনগুলোতে ঘুরব। আপাতত একটু হেঁটেই অ্যাপার্টমেন্টে উঠছে। দর্শক আসেন, আপনাদেরকে আমরা ঠিক কোন অ্যাপার্টমেন্টে পরপর 4টা রাত ভাড়া করে থাকছি গ্রানাডাতে, সে অ্যাপার্টমেন্টটা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে। আমি এই মুহূর্তে আমাদের মূল অ্যাপার্টমেন্টের একদম কেন্দ্রীয় অঞ্চলটাতে আছি। আমাদের 2টা বেডরুম আছে, তার ভিতরে এটা বড় বেডরুমের অংশটা, সেই অংশ থেকে দাঁড়িয়ে আসেন আমরা হেঁটে হেঁটে অ্যাপার্টমেন্টের ঠিক সোজা বরাবর আমাদের লিভিং স্পেসের দিকে যাই। আমি আপনাদেরকে আসলে বলবো যে আমি কেন 2টা মানুষ থাকার জন্য এত বড় একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করলাম। আসলে আমরা আগে অ্যাপার্টমেন্টটা ট্যুর করতে থাকি। অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে অ্যাপার্টমেন্টোস রেস ক্যাথলিকোস, এরকম কিছু একটা নাম, আমি জানি না উচ্চারণ সঠিক কতখানি হচ্ছে। দেখেন, রেস ক্যাথলিকোস, এ নামই আমি আশেপাশে কিছু দোকানপাট পর্যন্ত পেয়েছি। ইনারা আবার খুব চমৎকার ম্যানুয়াল দিয়েছেন, পুরা আমরা শহরের কোন কোন প্রান্তে বেড়াতে যেতে পারছি, কোনটা কত দূরে কি কি আকর্ষণ আছে, সব কিছু ওনারা এখানে ক্যাটালগে দেখিয়ে দিয়েছেন। এটা আমাদের ডাইনিং স্পেস এবং আমার আশপাশ দিয়ে একটা বড় টেলিভিশন পর্যন্ত এসছে। প্রিয় দর্শক, লাগেজটা এখানে রেখেছি মূলত, এবং এই পাশটা আমাদের কিচেন কর্নার, আমাদের এই রান্নাঘরে ছোট করে আমরা ধোয়া মোছার আয়োজন করতে পারছি। 2টা চুলার ব্যবস্থা এসছে, এবং মোটামুটি রান্নাঘরে বিভিন্ন অ্যাপার্টমেন্টে আজ পর্যন্ত আপনাদেরকে যা কিছু দেখিয়েছি ঠিক সেই রকমেরই আয়োজনগুলো আছে। ঠিক আমি যদি এখান থেকে একটু ঘুরে যাই, এই পাশটা আমাদের লিভিং স্পেস। এখানে আমরা বসে, আমি জানি না এখানে খুব একটা বসা হবে কিনা, কারণ সামনের অংশটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। আমরা এই লিভিং স্পেসে বসে টেলিভিশন দেখতে পারি, অথবা এই পুরো অ্যাপার্টমেন্টের একটা চমৎকার ব্যাপার হচ্ছে বিভিন্ন কোণা দিয়ে একের পর এক বারান্দা চলে গিয়েছে। অর্থাৎ এসবের যে কোনো একটা বারান্দাতে আমরা প্রবেশ করে বাইরের হাওয়া খেয়ে চমৎকার সময় পার করতে পারি। নিশ্চিত এটা বিকালের পর থেকে, বিশেষ করে রাতের দিকটাতে, এটা খুব ভালো একটা অনুভূতি হবার কথা। আবহাওয়াটা এখন খুব মিষ্টি, না খুব শীত, না তেমন একটা উষ্ণ, তবে গরমকালে বেশ গরম লাগার কথা। আমরা এই মুহূর্তে আছি এই জায়গার সবচেয়ে বড় যে ঘরটা, এটা সাজসজ্জা চমৎকার আছে, প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে, এবং এখান থেকে দেখেন 2টা ছাতা ওনারা দিয়েছে। আমরা আমাদের
ওই রোপটপ এগুলো টাঙিয়ে রেখে দিয়েছি। এপাশ থেকে আমাদের ওয়াশরুমটা, যেখানে ল্যাট্রিনটা এই পাশে পড়েছে, এবং ওয়াশরুমটা হচ্ছে কি বড়, তবে একটু কোনা করে গিয়েছে আর কি। এই পাশটাতে আমাদের গোসলখানা পড়েছে। তো নিশ্চিত ছিমছামি আয়োজন বলতে হচ্ছে। প্রিয় দর্শক, এই ঘরটা হচ্ছে সেই ঘর যেখানে আমি থাকছি। আমরা আসলে দুজন থাকার জন্য আসলে এত বড় অ্যাপার্টমেন্ট ভাড়া করা হয়ে গেছে। এটার সাথে এরকম একটা বারান্দার অংশ এসছে, এখানেও খুব ছিমছাম, টেলিভিশনের ব্যবস্থা এসছে, আরাম করে আমি এখানে থাকতে পারবো। তো দর্শক একটু জানিয়ে দিচ্ছি যে এটা ভাড়া করতে আমাদের কত টাকার খরচ পড়েছে। তো প্রথমত জানাচ্ছি, খরচটা পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 32,000 টাকা 4টা রাত্রির জন্য, অর্থাৎ প্রতি রাত্রি 8,000 টাকার আশেপাশে পড়ছে। তবে আসলে কেন আমি এখানে এত বড় অ্যাপার্টমেন্ট নিয়ে থাকছি, সত্য কথা বলতে যখন হোটেলগুলোর রেট দেখছিলাম, হোটেলগুলো এরকমই খরচ দেখাচ্ছিল। অর্থাৎ ছোট একটা ঘর, হয়তো 200-250 স্কোয়ার ফিটের কোনো একটা ঘরের জন্য ওনারা 25,000 টাকার আশেপাশে যাচ্ছেন 4 রাত্রির জন্য। তো আমি দেখছি একদম সিটি সেন্টারে, একদম জনপ্রিয় একটা অঞ্চল, যেখান থেকে একটু হাঁটলে আমি আলবাইসিন মুসলিম কোয়ার্টারে যেতে পারছি। এখান থেকে একদম কাছাকাছি খ্রিস্টান কোয়ার্টারটা, এখান থেকে আলহামরা হেঁটে যাওয়া যাচ্ছে, জুইশ কোয়ার্টারটা কাছে, পুরো ঐতিহাসিক অঞ্চলটা আমার চারপাশ দিয়ে, বাজার অঞ্চল, খাওয়া দাওয়া সব কিছু আমার চারপাশে অবস্থিত। তো আমি এত চমৎকার একটা বিকল্প আমি রেখে ওই ছোট ঘরের ভিতরে হোটেলে রাত্রি যাপন করতে চাচ্ছিলাম না। তো এটা খুব চমৎকার একটা অভিজ্ঞতা হচ্ছে আমাদের। তো দর্শক, আমরা খুবই ক্লান্ত, এবং এই ক্লান্তির মূল কারণটা হচ্ছে প্যারিস থেকে যে আমরা রওনা দিয়েছি ঠিক ভোর 5টারও আগে আমরা উঠে আমরা সকাল 8:15 ফ্লাইট ধরার জন্য তৈরি হয়েছি। পরবর্তীতে ফ্লাইটটা ডিলে পর্যন্ত করেছে, এখানে এসে হোটেলের অ্যাপার্টমেন্টটা পেতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। তো সব কিছু মিলেমিশে আমাদের এখন একটু বিশ্রামের প্রয়োজন আছে, একটু বিশ্রাম করে নিই। আমি চেষ্টা করছি সন্ধ্যার পর থেকে কোনো একটা ছোট গল্প তৈরি করার আজকের জন্য। স্প্যানিশ সংস্কৃতিতে ফ্ল্যামেঙ্কোর গুরুত্ব অনেক বেশি। এই মুহূর্তে একটা ফ্ল্যামেঙ্কো শো দেখতে এসেছি। আমরা যে এলাকাতে আমাদের অ্যাপার্টমেন্টটা ভাড়া করেছি, শহরের একদম কেন্দ্র বরাবর, সেখানে লা আলবোরিয়া নামের একটা বিখ্যাত শো দেখতে এসেছি। 7টার সময়কার শো ধরা হয়ে থাকে। এই আন্ডালুসিয়া অঞ্চল থেকেই এই হিটানো জনগোষ্ঠীর মাধ্যমে ফ্ল্যামেঙ্কো সংস্কৃতির উৎপত্তি হয়েছে, এবং পুরো আন্ডালুসিয়া অঞ্চলে এবং সমগ্র স্প্যানিশ অঞ্চলে আপনি ফ্ল্যামেঙ্কোর একটা বিশাল রকমের বিকাশ দেখতে পাবেন। এই দেখেন কত কত মানুষ শো দেখার জন্য অপেক্ষা করছে। আমাদের সামনে, পিছে, এমনকি ওপরতলা বরাবরও মানুষজন অপেক্ষা করছে শো দেখার জন্য। আমরা একদম কোনার সিট পেয়েছি। তানভীর আসতে চাচ্ছিল না, বলছে ফ্ল্যামেঙ্কোর উপরে কোনো আগ্রহ নেই। তানভীর একটু বিচের পাড়ে বসে থাকতে মজা পায় বেশি। পাহাড় ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। তাই আমার পাহাড়, সমুদ্র সব কিছুই খুব ভালো লাগে। দর্শক, জানিয়ে রাখছি, আজকের এই ফ্ল্যামেঙ্কো শোয়ের জন্য আমাদের জনপ্রতি টিকিট মূল্য পড়েছে 18 ইউরো করে। আমরা যদি একটু আগে থেকে রিজার্ভ করে রাখতাম, তাহলে এই সামনে বরাবর সিট পেতাম, ওই সামনে বরাবর পেয়ে যেতাম। তবে যেহেতু একদম শেষ মুহূর্তে কেটেছি, যার জন্য আমাদেরকে কোনা বরাবর বসতে হচ্ছে। যেখানটাতে আসছি সেখানে 2টা করে শো আছে। আমরা 7টারটা ধরেছি, চাইলে 8:45-এরও শো দেখা যেত, তবে রাতের শো দেখতে মন চাচ্ছিল না। প্রথমেই 2জন শিল্পী আসন গ্রহণ করলেন। খেয়াল করে দেখুন, একজনের হাতে স্প্যানিশ গিটার, আরেকজন স্রেফ গায়ক। যিনি গান গাচ্ছেন তিনি একটু পরপর হাতে তালি ধরছেন। ফ্ল্যামেঙ্কো নামের এই শিল্পের 4টি মূল উপাদান। কান্তে অর্থাৎ একজন গান গাবেন, টক অর্থাৎ একজন ফ্ল্যামেঙ্কো গিটার বাজাবেন, অন্তত একজন নাচবেন, এবং অনেকটা নিরন্তর হাতে তালি চলবে। এরপরে মঞ্চে নাচতে এলো নাচের শিল্পীরা। এখানে মূল চরিত্রে আছেন একজন নারী, এবং একই সাথে নাচছেন একজন পুরুষ। নাচের এই সংস্কৃতিকে বলে বাইলে। এক্ষেত্রে পুরুষ শিল্পী হলো বাইলাওর এবং নারী শিল্পী বাইলাওরা।
আসুন বিশ্ব কাঁপানো ফ্ল্যামেঙ্কো সংস্কৃতির একটু ইতিহাস জানি। আজ থেকে 1 থেকে 1.5 হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের রাজস্থান, পাঞ্জাব, সিন্ধু অঞ্চল থেকে একদল জনগোষ্ঠী এলাকা স্থানান্তর করেন। বহু দেশ বিদেশ ঘুরে ইনারা ঠাঁই পান ইউরোপে। একদল মুসলিম শাসনামলেই স্পেনের আন্দালুসিয়ায় বাসা বাঁধেন। ভবঘুরে এই জনগোষ্ঠীকে ইংরেজিতে বলে জিপসি, স্প্যানিশে ওনারা জনপ্রিয় হিটানো বলে। প্রাচীন ভারত থেকে আসে বলে ওনারা সাথে আনেন ভারতের সুর। এদিকে একসময়কার ক্ষমতাচ্যুত মুসলিম উদ্বাস্তুদের কেউ কেউ ইনাদের সংস্কৃতির অংশ হয়ে যান। উত্তর আফ্রিকা আর আরবের সুরতাল ভারতের সুরতালে মিলেমিশে একাকার হয়ে যায়। এই জিপসিদের ফ্লেমিশ আবার জনপ্রিয়ভাবে রোমানি জনগোষ্ঠী বলেও ডাকা হয়। ধারণা করা হয় এই আন্দালুসি অঞ্চলে উৎপত্তি আজকের ফ্ল্যামেঙ্কো সংস্কৃতির। এখানে সঙ্গীতের মাধ্যমে জিপসিদের জীবনের নিত্যদিনের গল্প বলা হয়, আর নর্তকী নাচের তালে তালে সে গল্পের ভাব প্রকাশ করেন। দক্ষিণ আফ্রিকার বেলি ড্যান্সিং আর রাজস্থানের আঞ্চলিক নৃত্য ফ্ল্যামেঙ্কোর এই নাচের সংস্কৃতির মূল উপঘটক হিসেবে কাজ করেছে বলে ধারণা। ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান যখন শেষ হচ্ছে, তখন পরিবেশকরা সবাই মঞ্চ ত্যাগ করছেন। দর্শক হিসেবে আমরা বেশ আনন্দ পেয়েছি। রাতের গ্রানাডায় ছোট করে হাঁটতে বেরোলাম। আমরা যখন বেড়াতে গেছি তখন বসন্তের হাওয়া বইছে। রাতে মৃদু শীত, মৃদু প্রশান্তি। এর মাঝে গ্রানাডা শহরের হলদে বাতিগুলো মনোরম আবেশ তৈরি করছে। সবকিছু মিলিয়ে সামনের চমৎকার দিনগুলোর জন্য খুশি মনে প্রস্তুত হচ্ছে। আজ এখানেই থাক। পর্বটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।